খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার পেছনে কি আসলেই এর হাত আছে? যদি তাই হয় তবে কানাডিয়ান সরকার G20 সম্মেলনে ভারত সফরই বা কেন করলো? খালিস্তান আন্দোলনের নেতা হত্যা কি কানাডা ভারত সম্পর্কের চেয়েও বড় কোনো ইস্যু? প্রো সোভিয়েত ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন ওয়েস্টার্ন পাওয়ারের মাথা ব্যথার কারণ? এবং এর সাথে খালিস্তান আন্দোলনের সম্পর্কই বা কী তাই জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমি বাঁধন খান চলে এসেছি বর্তমান সময়ের সবচেয়ে হট টপিক খালিস্তান ইস্যু ও এর বিস্তারিত আলোচনা নিয়ে। চলুন জিওপলিটিক্সের মহাসমুদ্রে ডুব দেওয়া যাক। Khalistan. India has blocked all visas to Canadians. Hardeep Singh Nijjar. আলোচনার শুরুতে জেনে নেওয়া যাক কে এই হরদীপ সিং নিজ্জার, যার হত্যাকে ঘিরে ভারত ও কানাডার মধ্যকারী দ্বন্দ্ব। হরদীপ সিং নিজ্জার ছিলেন একজন ভারতীয় কানাডীয় বিচ্ছিন্নতাবাদী ও স্বাধীনতাকামী, যিনি ভারতের পাঞ্জাবের জলন্ধরের হরসিংহপুরে জন্মগ্রহণ করেন। পরে 1997 সালে তিনি পাড়ি জমান কানাডায়। নিজ্জার ব্রিটিশ কলম্বিয়ার সারা শহরের গুরু নানক শিখ গুরুদুয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেন। জন্মস্থান ভারতের পাঞ্জাবে হলেও তিনি কানাডায় ছিলেন প্রায় 25 বছরেরও বেশি সময়। খালিস্তান আন্দোলনের সক্রিয় সকল কর্মীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। এই কারণেই ভারতে তার পরিচয় ছিল কুখ্যাত সন্ত্রাসী হিসেবে। এভাবেই জঙ্গি নাম দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ভারত, আর তার মাথার দাম নির্ধারণ করা হয় 10 লক্ষ রুপি। ভারতে বিভিন্ন বোমা হামলার মধ্যে 2007 সালে পাঞ্জাবের একটি সিনেমা হলে বোমা হামলার মতো ঘটনার মাস্টার মাইন্ড বলে অভিযুক্ত করা হয় নিজ্জারকে। এই অভিযোগটি নিশ্চিত করা হয় 2016 সালে ইন্টারপলের এক নোটিশ থেকে। এবার জানার চেষ্টা করি খালিস্তান আন্দোলন আসলে কি এবং কবে কিভাবে এই আন্দোলনের সূচনা হয়। খালিস্তান আন্দোলন বা শিখ স্বাধীনতা আন্দোলনের ব্যাপারে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের ঘটনায়, যেখানে ব্রিটিশরা এই বিভাজনটা করেছিল ধর্মের ভিত্তিতে। তখন আমরা দেখতে পেয়েছিলাম মানচিত্রের প্রায় প্রত্যেকটি বর্ডারে এমন কিছু বিতর্কিত বিভাজন হয়েছিল, যার ফলে কোটি কোটি মানুষ সংঘাতে লিপ্ত হয় এবং দেশ ছাড়তে বাধ্য হয়। বাংলা কাশ্মীরের মতো পাঞ্জাবেও খণ্ডিত করা হয় এবং পাঞ্জাবের গরিষ্ঠ শিখদের পূর্ণভূমি মন্দির সহ বড় একটি অংশ পাকিস্তানের ভিতর পড়ে, কিন্তু শিখদের চলে আসতে হয় ভারতের পাঞ্জাব অংশে। এটা তারা কখনোই মেনে নিতে পারেনি। 1947-এর স্বাধীনতা যুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে অনেক শিখ নেতাও যুদ্ধ করেছিল, তাই সেখান থেকেই শিখদের মনে আলাদা রাষ্ট্র পাওয়ার স্বপ্ন দানা বাঁধতে শুরু করে। 80-র দশকে এই আন্দোলন সহিংসতায় রূপ নেয়। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে 1984 সালের 1 জুন শিখদের পুণ্যস্থান গোল্ডেন টেম্পলে সেনা প্রবেশ করে, যার নাম দেয় ভারতীয় সেনাবাহিনীরা অপারেশন ব্লু স্টার। সেই যুদ্ধে প্রাণ হারায় তৎকালীন খালিস্তানি নেতা জার্নেল সিং ভিন্দ্রনওয়ালে সহ বহু খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী। ভারতীয় সরকারের হিসাব মতে সেই অপারেশনে 30 জন সেনা সদস্য ও শিখ বেসামরিক নাগরিক সহ 492 জন প্রাণ হারায়। কিন্তু পশ্চিমা গণমাধ্যমের ধারণা এই মৃতের সংখ্যা এর থেকেও অনেক বেশি। যেহেতু মসজিদ, মন্দির, গির্জা এসব ধর্মীয় পবিত্র স্থান, তাই সেখানে রক্তারক্তি বা দাঙ্গা সহ অনুপ্রবেশ ধর্মানুভূতিতে আঘাত করার মতো একটি বিষয়। সেই হিসেবে গোল্ডেন টেম্পলে হামলা থেকে শুরু হয় গৃহযুদ্ধ। আর সেই জেদ ধরে 1984 সালের 31 অক্টোবর 2 শিখ দেহরক্ষীর হাতে প্রাণ দিতে হয় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। তার মৃত্যুর পরপরই ভারতে শুরু হয় শিখ বিরোধী দাঙ্গা। সেই দাঙ্গায় নয়াদিল্লিতে শিখদের ঘর থেকে ধরে এনে কুপিয়ে হত্যাসহ অনেককে পুড়িয়ে মারে ভারতীয় জনতারা। সেই গৃহযুদ্ধের পরপরই শিখরা ধর পাকড় হামলা মামলার শিকার হতে থাকে। ঠিক এর পরপরই দেখা যায় শিখরা কানাডা, ইউকে, USA, অস্ট্রেলিয়ার মতো দেশে পাড়ি জমানো শুরু করে। সেখানে তারা সংখ্যায় বাড়তে থাকে সময়ের সাথে সাথে এবং নিজেদের জায়গা শক্তপোক্ত করে। কিন্তু সেই গোল্ডেন টেম্পলে হামলার এবং তাদের পূর্ণভূমির উপর অধিকার বোধ থেকে শিখরা খালিস্তান নামে স্বাধীন দেশের জন্য আন্দোলন সংগ্রাম চালাতে থাকে, যা আজও চলমান। এখন আসি খালিস্তান নেতা নিজ্জার হত্যার পেছনে এর হাত আছে কিনা সেটা বোঝার। কানাডার মোট জনসংখ্যার 2.5% হলো শিখ জনগোষ্ঠী এবং কানাডার নির্বাচনে এদের প্রভাব বরাবরই চোখে পড়ার মতো। শিখরা নিজ দেশ ছাড়তে বাধ্য হয় যাদের জন্য, সে ভারত সরকার এবং এর জনগণের উপর তাদের এক অংশের ক্রোধ কখনোই কমেনি। সাল 1985 এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে শিখ আততায়ী বোমা স্থাপন করে, যার ফলে সেই বিমানের 192 জন যাত্রী সবাই মারা যায়, যার পরিকল্পনা এবং বাস্তবায়ন সবই হয় কানাডার মাটিতে বসে। আরও কিছু আত্মঘাতী আঘাতের কথা শোনা যায় এই খালিস্তানপন্থীদের দ্বারা, যার প্ল্যান এবং অর্থ সরবরাহ করা হয়ে থাকে কানাডা, ইউকে, USA-র মাটি থেকে। এটাও ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত, যা পশ্চিমাদের মাটি থেকে চালানো হলেও তাদের ভূমিকা নীরব দর্শকের চেয়ে বেশি কিছু নয়। এমনকি এই আঘাতে জাপান এবং কানাডার নিজ দেশের নাগরিককেও প্রাণ দিতে হয়েছে।
এইসব ঘটনার পরে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে খালিস্তানপন্থী আন্দোলনকারীরা। শিখরা এবং এদের টেরোরিস্ট হিসাবে দেখতে শুরু করে ভারত সরকার, পাশাপাশি এদের উপর নিবিড় নজরদারি শুরু করে ভারতীয় গোয়েন্দারা। ভারত গত কয়েক বছর ধরে যে কয়জন খালিস্তানপন্থী শিখ নেতার উপর নিষেধাজ্ঞা, গ্রেপ্তারি পরোয়ানা এবং মাথার মূল্য নির্ধারণ করে দিয়েছিল, তাদের মধ্যে নির্জারও ছিলেন। এবং বিগত কয়েক বছর কানাডা, ইউকে, এমনকি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনে শিখ স্বাধীনতাকামীদের হামলা এবং আন্দোলন ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে ওঠে। অবস্থা আরও বেগতিক হয় যখন ইউকেতে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনে খালিস্তানপন্থীরা ঢুকে যায় এবং ভারতের পতাকা নামিয়ে খালিস্তানের পতাকা টাঙিয়ে দেয়, এবং ইউকে সরকার এমন ঘটনার পরও নীরব থাকে। বলা হচ্ছে ফাইভ আইজ ইন্টেলিজেন্সের কাছে কংক্রিট প্রমাণ আছে নির্জারকে কানাডিয়ান শিখ মন্দিরের বাইরে গুলি করে হত্যার পিছনে ভারতের এজেন্টের সংযুক্ততা একদম সরাসরি। আমাদের জানার সুবিধার্থে ফাইভ আইজ ইন্টেলিজেন্স হলো অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি গোয়েন্দা জোট, যাদের উদ্দেশ্য হলো জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য ইন্টারনেট ব্যবহারকারী অনলাইন কার্যক্রম, গবেষণা, পর্যবেক্ষণ এবং নিজেদের প্রয়োজনীয়তা শেয়ার করা। তাই হয়তো বলাই যায় নির্জার হত্যার পিছনে ভারত চাইলেও এত সহজেই দায় এড়াতে পারবে না। এখন আসা যাক ট্রুডো কেন G20 সম্মেলনে যোগ দিতে ভারত সফর করলো। নির্জারের হত্যা যদি তার দেশের সার্বভৌমত্বের উপর এত বড় আঘাত হয়, এবং এই সফরের পরই কেন নির্জার হত্যার ইস্যু পাবলিক করা হলো, যেখানে নির্জার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল গত জুন মাসে। সিআইএ থুক্কু, 5 এর সাবান কি এতই স্লো? খালিস্তান ইস্যু হোক কিংবা কাশ্মীর ইস্যু, হাজার হাজার মণিপুরীদের নিজ দেশের জুলুম, হত্যা কোনো কিছুই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে স্পর্শ করতে পারে না, যদি না এখানে তাদের কোনো স্বার্থে আঘাত আসে। 1980-এর দশকে এই শিখদেরকে উস্কে দিয়ে, অর্থকড়ি দিয়ে ভারতকে অস্থিতিশীল করে রাখা হয়েছিল, যখনই ভারত নিজ দেশের সমস্যা সমাধান করে রাশিয়ার সাহায্যে নিজেকে পরাশক্তি, পারমাণবিক শক্তির অধিকারী করে সুপার পাওয়ার হতে চেয়েছিল। বড় বড় রাষ্ট্রনায়ককে 1970-80-এর দশকে এভাবে সরিয়ে দেওয়া তখনকার নীতি ছিল, যা এখন স্যাংশন বা বিধিনিষেধ আরোপের মাধ্যমে করা হয়ে থাকে। G20 এর আগেই ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়, যা আদতে অর্থনৈতিক জোট হলেও এর উদ্দেশ্য হলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ন্যাটোকে টেক্কা দেওয়ার জন্য সম মানসিকতা সম্পন্ন কিছু দেশের একত্রিত হওয়া। ব্রিক্স এবার ব্যাপক সাড়া পায় পুরো বিশ্ব থেকে, এবং ভারতের রাশিয়া ঘেঁষা মানসিকতা আরও স্পষ্ট হতে থাকে। বলাই বাহুল্য, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া তেল রপ্তানি অনেক দেশে করতে না পারলেও ভারত অপরিশোধিত তেল রাশিয়া থেকে এনে বৈশ্বিক বাজারে বাণিজ্য করছে গত কয়েক বছর ধরে। রাশিয়ার মিত্র হওয়ায় এবং ওয়েস্টের ভারতের উপর নিয়ন্ত্রণ কমতে থাকার ফলেই এই খালিস্তান ইস্যু, যেখানে কানাডা ন্যাটোর মুখপাত্র হিসেবে ভারতকে জিওপলিটিক্সে চাপে ফেলার চেষ্টা করছে। পাশাপাশি সামনে কানাডার নির্বাচন, যেখানে এই শিখদের ইনফ্লুয়েন্স বেশ শক্তপোক্ত। তাই এর চেয়ে সহজ কোনো ইস্যু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে ছিল না, এবং এই কোল্ড ওয়ার সহজে শেষ হবার নয়। ভারতের সাথে কানাডার এই জিওপলিটিক্যাল ইস্যুর সপ্তাহখানেকের মধ্যে রাশিয়ার 4টি দেশ বাদে আর কোনো দেশ তেল রপ্তানি না করার ঘোষণা দিয়েছে। শস্য চুক্তি নবায়ন নিয়েও এখনও ধোঁয়াশা কাটেনি, এবং এই দাবার গুটির চাল বুঝতে হলে ভিডিও আরও লম্বা হয়ে যাবে। এখানে ইউকেতেও একজন খালিস্তানি নেতাকে কিছুদিন আগে হত্যা করা হয়েছে, কিন্তু এই ইউকে এই 5 এর সদস্য হওয়া সত্ত্বেও কেন চুপ থাকতে বাধ্য, তার পিছনে রয়েছে ইউকে 2 ভাগ হওয়ার ভয়। সেই বিষয়ে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওর সামারি যদি আমরা করি, তাহলে আমরা জানতে পারি খালিস্তান ইস্যু আসলে কি, রয়ের নির্জার হত্যার পিছনে হাত আসলেই ছিল কিনা, পৃথিবীর বড় 2টি দেশের মধ্যে খালিস্তান নেতা হত্যায় আসলেই এত বড় কোনো ইস্যু কিনা, এবং প্রো সোভিয়েত ইন্ডিয়ান গভর্নমেন্টই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আসল মাথা ব্যথা, সেগুলোই দেখানোর চেষ্টা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত। ওমা, চলে যাচ্ছেন নাকি? একটু দাঁড়ান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান, বেল আইকনটা বাজিয়ে দিন, নাহলে তো আমাকে ভুলেই যাবেন। পরের ভিডিওতে আসলে তো সবার আগে আমাকে দেখতে হবে নাকি? ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।